আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ পেডাগজি অ্যান্ড কগনিটিভ টুলস। কগনিটিভ টুলস মানে কগনিশন মানে কি জ্ঞান। তো সেইখানে যেগুলো আমরা টুল হিসেবে ব্যবহার করি, যেমন কি হতে পারে, ভাষাও তো কগনিটিভ টুল, তাই না? তো সেগুলো নিয়ে আলোচনা করব। ভাষা শিক্ষাবিজ্ঞান এবং জ্ঞানমূলক হাতিয়ার। আচ্ছা, এই যে ল্যাঙ্গুয়েজ পেডাগজি, এটা আমাদের দুটো ল্যাঙ্গুয়েজেই কাজে লাগবে, বাংলা ল্যাঙ্গুয়েজেও কাজে লাগবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজেও কাজে লাগবে। ওই জন্য আমরা এখানে বাংলাও লিখে রেখেছি আর ইংলিশও লিখে রেখেছি। তো আমাদের যেটা 4টা পিলার অফ ল্যাঙ্গুয়েজ, LSRW, এই অর্ডারে লেখা আছে। LSRW মানে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আচ্ছা, এটা এই অর্ডারে কেন লিখি আমরা? সব থেকে সহজ কাজ কোনটা, স্কিল কোনটা আমাদের? লিসেনিং। তারপরে একটু কঠিন স্পিকিং, তারপরে একটু কঠিন পড়া। যেমন আমরা হিন্দি অনেকে পড়তে পারি, লিখতে অসুবিধা হয়, তাই না? তো লাস্টের স্টেজটা হচ্ছে রাইটিং। LSRW আমরা অ্যাচিভ করে নিচ্ছি, মানে যে কোনো ভাষার মোটামুটি আমরা পারদর্শিতা চলে এসেছে সেই ভাষায়। এবার এভাবেই হয়। হ্যাঁ হ্যাঁ, ওই অজগর আসছে তেরে। আচ্ছা, এগুলোর আবার ভাগ আছে। একটাকে কি বলছি আমরা রিসেপটিভ স্কিলস, আর এদিকেরটাকে আমরা কি বলছি প্রোডাক্টিভ, গ্রহণমূলক আর উৎপাদনমূলক। কোনগুলো গ্রহণ করি আমরা? শুনি, ইনপুট নিচ্ছি, বা পড়ছি, তখনও তো আমরা ইনপুট নিচ্ছি। তাহলে এগুলো কোন স্কিলের মধ্যে পড়লো? আমার রিসেপটিভ স্কিল বা গ্রহণমূলক দক্ষতা। এদিকে আমার কি হলো? প্রোডাক্টিভ স্কিল, যেমন কি আমার কথা বলা এবং লেখা, আউটপুট দিচ্ছি, তাই না? এটাকে আবার এইভাবেও ভাগ করা যায়, এইভাবেও ভাগ করেছে। দেখো, একটা ওরাসি স্কিল করেছে। তো এই যে ল্যাঙ্গুয়েজের স্কিলগুলো, এগুলোকে আমরা আর কীভাবে ভাগ করতে পারি? ওরাসি স্কিল মানে যেটা আমরা মৌখিকভাবে করি, মৌখিক দক্ষতা। যেমন কীভাবে আমার শোনাও মৌখিক দক্ষতার মধ্যেই পড়ছে, কারণ সেখানে লেখালেখির বিষয়গুলো নেই, বা সেটার মাধ্যমে আমরা আমাদের যেটা নিচে লেখা আছে মানে লিটারেসি, সেটা আমরা করতে পারি না। এবং কথা বলা, এই দুটো আমার কি ওরাসি স্কিলস। আমরা বাংলায় সবাই কথা বলতে পারি, বাংলায় সবাই লিখতে পারে। যারা লিখতে পারে না তাদেরকে আমরা কি বলি? নিরক্ষর, সই করতে পারছে না, তাই না? তো যারা আমরা পড়তে পারি এবং লিখতে পারি তাদেরকে আমরা কি বলি? স্বাক্ষর বা লিটারেট। তো সেগুলোকে আমরা কি বলছি? লিটারেসি স্কিল বা সাক্ষরতার দক্ষতা। বোঝা গেল দুইভাবে ভাগটা? ওইভাবে ভাগ দেখলাম আর এইভাবেও ভাগ দেখলাম। সহজ জিনিস, কঠিন কিছু নেই। এরপরে আছে আমরা দুটো অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে বটম আপ, যেটাকে আমরা কি বলছি ঊর্ধ্বমুখী প্রক্রিয়া, আর একটা হচ্ছে কি টপ ডাউন বা অধোমুখী প্রক্রিয়া। আগে আমরা এটা ইউজ করতাম, এখন আমরা এদিকে এসেছি। আগে এটা ইউজ করতাম বলতে, এটা কীভাবে পড়ানো হয়? আমরা ছোটোবেলায় যেভাবে গ্রামার পড়েছি, প্রথম আমরা গ্রামারে কী পড়েছিলাম? ধ্বনি টনি নিয়ে আলোচনা করেছিলাম। ধ্বনি থেকে আমরা ওয়ার্ডে এসেছি, ওয়ার্ড থেকে কি করেছি আমরা? সেন্টেন্স তৈরি করেছি, বাক্য তৈরি করেছি, তারপরে রচনা করেছি। মানে পার্ট 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 করতে করতে আমরা হোলের দিকে গেছি, পুরোটার দিকে আমরা গেছি, ভেঙে 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 উপরের দিকে। এটাকে আমরা কি বলবো? বটম আপ অ্যাপ্রোচ। ঠিক আছে। টপ ডাউন অ্যাপ্রোচ কোনটা? এখন এটা মডার্ন যে আর কি টিচিং মেথড, সেখানটাতে এটা খুব ইউজ করা হয়। টপ ডাউন অ্যাপ্রোচ মানে এখানে যা লেখা আছে বাদ দাও। ধরে নাও খুব একটা কমন কবিতা, যেমন ধরো রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, চিত্ত যেথা ভয় শূন্য। হ্যাঁ, কী বলছিল? কুমোরপাড়ার গরুর গাড়ি। এই ধরনের কবিতাগুলো যেগুলো মুখে মুখে শোনা যায় বা খুব পরিচিত, সেই ধরনের কবিতা ক্লাসে পড়ানোর আগে আমরা সবাইকে জিজ্ঞেস করলাম যে তোমরা কী জানো। তো ওরা কিছু একটা বললো, যেটা জানে, ভুল জানে, ঠিক জানে, সেটাই বললো। সেটা বলার পরে আমি কি করলাম? কনটেক্সটটা বোঝালাম যে কেন এটা তোমাদের পড়ানো হচ্ছে, এবং ওর ভেতরে কী আছে সেটাও আমি বোঝালাম। মানে আমি আমার দিকটা দিলাম, আর ওদেরটা শুনলাম প্রথমে, তারপরে আমার দিকটা দিলাম। তার ফলে কি হবে? বাচ্চাটার একটা সামগ্রিক ধারণা তৈরি হবে পুরো জিনিসটা সম্বন্ধে। এবং এই ধরনের টিচিং স্কিলটাকে আমি কি বলবো? ভাইগৎস্কিস থিওরি অনুযায়ী রেসিপ্রোকাল টিচিং স্কিল ছিল আগের দিন। রেসিপ্রোকালে কী করছিল? পরস্পরের সঙ্গে আলোচনা হচ্ছিল, তাই না? তো এটা রেসিপ্রোকাল টিচিং স্কিল, এই জন্য এটা খুব মানে ভালো, খুব গুরুত্বপূর্ণ। তো গ্রামার তো সাধারণত এভাবে শেখানো যায় না, এভাবে আমরা গদ্য পদ্য এই ধরনের কনটেক্সচুয়াল যেসব জিনিসপত্র, সেগুলো এটার মাধ্যমে আমরা করতে পারি। এখন দুটো মিলিয়েই আর কি পড়ানো হচ্ছে। তো পরিষ্কার হলো আমাদের বটম আপ, টপ ডাউন, ঊর্ধ্বমুখী, অধোমুখী। ঠিক আছে, বলো। না, ওটা একটু আলাদা। ইন্ডাকটিভ ডিডাকটিভ একটু আলাদা। ওটা আমরা যখন আরও ভিতরের দিকে ঢুকবো ইনক্লুসিভ এডুকেশনে, তখন আলোচনা করব। ইন্ডাকটিভ ডিডাকটিভ একটু আলাদা, সংজ্ঞার ব্যাপার চলে আসে। নিজে নিজে সংজ্ঞা তৈরি করা, আর সংজ্ঞা থেকে ভেঙে ইসের দিকে যাওয়া, উদাহরণের দিকে যাওয়া। এবার আমার শোনার প্রকারভেদ, এগুলো সহজ, প্রত্যেকটা দেখলেই তোমরা বলতে পারবে। ডিসক্রিমিনেটিভ বা পার্থক্যমূলক, ডিসক্রিমিনেশন যেখানটাতে করি, তখন আমি কি করছি? দুটো শোনার মধ্যে পার্থক্য করছি। প্রথম স্কিল এটা আমাদের। প্রত্যেকটা ধ্বনি যে আমরা আলাদা করে বুঝছি, তার মানে কি আমরা প্রত্যেকটা ধ্বনির পার্থক্য বুঝি, তাই না?
শোনার ক্ষেত্রে আমরা প্রথমে এটা করলাম। এটা ছাড়া কি হতে পারে, এটা ইম্পর্টেন্ট, ইন্টেন্সিভ বা নিবিড়, এটা কিন্তু পড়ার ক্ষেত্রেও কাজে লাগে। ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং, এখানে আমরা লিসেনিংয়ের প্রকারভেদ করছি। তো ইন্টেন্সিভ লিসনিং মানে কি, যেখানটাতে আমি খুব মনোযোগ দিয়ে শুনছি, যেমন তোমরা এই ক্লাসটা শুনছো, কারণ এটা মনে রাখতে হবে তোমাকে বা বুঝতে হবে। আর এক্সটেন্সিভ রিডিং কোনটা, যেটা আমি মজার জন্য পড়ি, মজার জন্য শুনি, যেমন কি এক্সটেন্সিভ লিসনিং, যেমন কি আমরা বাড়িতে গিয়ে যে সানডে সাসপেন্স শুনি, ওর প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখি, তাহলে তো মাথা ওভারলোড হয়ে যাবে। ওই জন্য আমরা সেটা কী করি, এক্সটেন্সিভ লিসনিং করি। একইভাবে যদি রিডিং বলি, ইন্টেন্সিভ রিডিং কী হবে তাহলে, যেটা আমরা বই পড়ছি, এখানকার পড়া পড়ছি। আর এক্সটেন্সিভ রিডিংয়ে কী হবে আমাদের, গল্প, নিউজপেপারের তথ্য অনেক সময় মনে রাখা হয়, মানে গল্প বা পারফেক্ট এক্সাম্পল, গল্প উপর দিয়ে পড়ে নিই আমরা। আচ্ছা, এটা ছাড়া আর কী হতে পারে, এমপ্যাথেটিক হতে পারে, শোনার মাধ্যমে আমার মধ্যে সহানুভূতির জন্ম হচ্ছে, সেরকম হতে পারে। এমপ্যাথেটিকের একটা আলাদা নাম লেখা আছে, দেখো তো তোমাদের ইসে, ওই টার্মটা একটু মনে রাখতে হবে ম্যাটেরিয়ালে, আজকে যেটা দিলাম। থেরাপিউটিক, তাই তো? কী লেখা আছে দেখো, অন্যের আবেগ, দুঃখ, অনুভূতি বোঝার জন্য এবং তাকে মানসিক সমর্থন দেওয়ার জন্য শোনা, যেমন কোনো বন্ধুর কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনা, তাই না? তারপরে আমরা হেসে দিই শুনে নিয়ে, বা পিছন দিকে এরকম করে হাসি, তো সেটা নয়, সেটা এমপ্যাথেটিক। অ্যাপ্রিসিয়েটিভ কোনটা, রসসাধনমূলক, যেখানটাতে আমরা কোনো কিছু অ্যাপ্রিসিয়েট করবো শোনার পরে, গান হতে পারে, কবিতা হতে পারে, সেই ধরনের, বাহ খুব ভালো হচ্ছে, তাই না? ক্রিটিক্যাল, যেখানটাতে আমরা সমালোচনা করব শুনে নিয়ে, এটাও জরুরি, ক্রিটিসিজম করা। ভাইগৎস্কিস ক্রিটিসিজম কি, ভাইগৎস্কিস যে থিওরি, সোশিও কালচারাল থিওরি, সেটার ক্রিটিসিজম কি? কি গ্যাপ ছিল ভাইগৎস্কির থিওরিতে, কি নিয়ে ও কথা বলেনি? ওটা তো বলেছে, কি নিয়ে বলেনি। পেঁয়াজেও কিছু একটা নিয়ে বলেনি, ভাইগৎস্কি যেটা নিয়ে বলেছে, পেঁয়াজে সেটা নিয়ে বলেনি। পেঁয়াজের কালচার নিয়ে বলেনি, তো পেঁয়াজের ক্রিটিসিজম ওটা, পেঁয়াজের সোসাইটি কালচার এগুলো নিয়ে বলেনি, তাই না? বেশি বলেছিল, হ্যাঁ পেঁয়াজে। আর ভাইগৎস্কি বলেনি, ওটা ইগনোর করেছে। বায়োলজিক্যালি যে বাচ্চা আনফোল্ড হয় সেটা ইগনোর করে দিয়েছে, বারবার বলেছে সোসাইটির মাধ্যমে বাচ্চার শিক্ষা হবে, তাই না? এটাই দুটোর ক্রিটিসিজম। পেঁয়াজ অ্যাকচুয়ালি ওর 3টে ছেলের উপরে মানে বেস করে ওই থিওরিটা বানিয়েছিল, কী সব নাম আছে পেঁয়াজে, তো সেই জন্য ও বায়োলজিক্যাল যে আনফোল্ডিং সেটাই বারবার ও নোটিস করেছিল। আর ভাইগৎস্কিস থিওরিতে দেখবে কোনো স্টেজ নেই, ভাইগৎস্কি একটু আগেই মারা গেছিলেন, তিনি স্টেজ মানে নিয়ে আর গবেষণা করেননি। তো এই হলো দুজনের ক্রিটিসিজম। এবার আমরা কি দেখব, স্পিকিং সিচুয়েশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস। কীরকম হতে পারে স্পিকিং, একটা হতে পারে কি ইন্টারঅ্যাক্টিভ, যেটা তোমাদের সঙ্গে আমরা করি, যেখানটায় তোমরা কথা বলার সুযোগ পাও, আমরাও কথা বলি। আরেকটা কি হতে পারে পার্সিয়াল ইন্টারঅ্যাক্টিভ, এটা কীরকম, কোথায় হয় এটা? হ্যাঁ, স্কুলে এটা হওয়ার কথা না, কিন্তু স্কুলে হচ্ছে এখন। এটা অ্যাকচুয়ালি ধরো কলেজে লেকচার যখন দেন টিচাররা, তখন সেটা পার্সিয়ালি ইন্টারঅ্যাক্টিভ। আর নন ইন্টারঅ্যাক্টিভ কোনগুলো, যেখানে আমাদের কথা বলার সুযোগই থাকে না, যেখানে আমরা শুধুই শুনি। না লেকচার নয়, লেকচার তাও একটু বলার থাকে, লেকচারটা কিন্তু পার্সিয়ালির মধ্যে। নিউজ চ্যানেল, মাস মিডিয়া যে আমরা কনজিউম করছি, ওটা নন ইন্টারঅ্যাক্টিভ। আমি তো বলতে পারছি না যে এই নেতাটা এটা ভুল বলছে, মনের মধ্যে থেকে যাচ্ছে, তাই না? তো ওটা নন ইন্টারঅ্যাক্টিভ। আর কীভাবে আমরা কথা বলি, রোল প্লের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে, আর কি ছবি দেখে বর্ণনা করা, মগজ ধোলাই, শো অ্যান্ড টেল। এগুলো কেন দেওয়া আছে বলো তো, কারণ এগুলো থেকে প্রশ্ন এসেছে। আপাতত দৃষ্টিতে এগুলো খুব সহজ মনে হচ্ছে, তোমার একটা সিচুয়েশন দিয়ে দেবে, সেই সিচুয়েশন অনুযায়ী সেটা কীরকম কথা বলছে তোমাকে এখান থেকে চুজ করতে হবে। এর মধ্যে ইম্পর্ট্যান্ট এটা কি, হ্যাঁ ব্রেনস্টর্মিংটা কি, মস্তিষ্ক ধোলাইটা কি, মস্তিষ্ক ঝঞ্ঝাটা কি, শুধু কি ডিফিকাল্ট, এমন কিছু বুঝিয়ে দিবে ওটাই ভাববে, হ্যাঁ এমন কিছু একটা বুঝিয়ে দিবে যে ওটাই ভাববে যে এটা করলেই হয় না, হ্যাঁ সেটা হতে পারে, প্রবলেম সলভিং, হ্যাঁ সলিউশন খুঁজবে, লজিক্যাল থিঙ্কিং যেটা হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা হবে, মানে ওকে তুমি এমন সিচুয়েশনে ফেলে দিলে, ধরো ওকে বললে যে ধরো মালদায় কিছু একটা নাই, মালদাতে কি নাই, মানে যেটা আছে কিন্তু এয়ারপোর্ট নাই মোটামুটি আমরা জানি, ধরে নিলে বলে দিলেন যে মালদায় আমের গাছ নাই, তাহলে তোমার জীবিকাটা কেমন হবে, তখনও ভেবে চিন্তে বলবে। বা বলে দিলে যে তোমার বাড়ির আশপাশে সবুজ গাছপালাই নেই, বা তোমার পুরো শহরেই সবুজ গাছপালা নেই, এই যে তখনও বিভিন্ন পার্সপেক্টিভ ভাবছে, ক্রিটিক্যাল থিঙ্কিং করছে, সেটাকেই বলা হয় ব্রেনস্টর্মিং বা মগজ ধোলাই। এটা আমাদের টিচিংয়ের ক্ষেত্রেও একটা মেথড, ব্রেনস্টর্মিং করতে হয়।
এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, হ্যালিডেস 7 ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ। ভাষাকে আমরা 7 রকমভাবে ইউজ করি, নিজের ভাব প্রকাশ করার জন্য বাচ্চারা 7 রকমভাবে ইউজ করে। 7টা যে প্রকার, প্রত্যেকটা নাম অনুযায়ী কিন্তু সামঞ্জস্য রয়েছে এবং সহজ। প্রথমটা কি, ইনস্ট্রুমেন্টাল বা যান্ত্রিক, যেখানটাতে আমরা কি করি যে আমি আমার কোনো চাহিদা, নিড, সেগুলো বোঝাবো। আমার ইনস্ট্রুমেন্টের চাহিদা রয়েছে, আই নিড মিল্ক, বাচ্চা যে বলছে যে আমার দুধ দরকার, তো সেটা কি ইনস্ট্রুমেন্টাল। রেগুলেটরি মানে যেখানটাতে আমরা কন্ট্রোল করছি, বাচ্চাও তো বলে যে তুমি এভাবে করো বা ওভাবে করো, রেগুলেট করছে, হ্যাঁ, রেগুলেটরি। ইন্টারাকশনাল কি হচ্ছে, যেখানটাতে ও নিজের সঙ্গে সামনের পার্সনের কোনো একটা সম্পর্ক স্থাপন করে কিছু বলছে। মানে যেমন ধরো বললো যে আমি আর বাবা একসঙ্গে আমরা খেলতে যাব, এটা কি হলো, তাহলে আমার ইন্টারাকশনাল হলো। আর কি আছে আমাদের পার্সোনাল, যেখানটাতে বাচ্চা, এটা হচ্ছে অনেকটা প্রাইভেট স্পিচের সঙ্গে রিলেটেড, বা এটা বাচ্চা অন্য কারোর সঙ্গে করতে পারে যখন যেখানটাতে ও নিজেকে ব্যক্ত করছে, মাই সেলফ, মি অ্যান্ড আই, এগুলো নিয়ে যখন কথা বলছে, সেগুলো আমার কিসের মধ্যে পড়বে, ব্যক্তিগত বা পার্সোনালের মধ্যে। হিউরিস্টিক, হিউরিস্টিক তো বলার কথা তোমাদের, বলো কি? হিউরিস্টিক মেথড অফ লার্নিংও পড়ানো হয়েছিল। খুঁজে খুঁজে, অনুসন্ধানমূলক শিক্ষা, অনুসন্ধানমূলক শিক্ষা, টিচিং, লার্নিং। সেখানটাতে কি করে, যেখানটাতে ও বারবার নিজেই জানার চেষ্টা করে, এটাকে আমরা কি বলবো, হিউরিস্টিক মেথড। এটা অন্য ক্ষেত্রেও কাজে লাগবে, টিচিংয়ের ক্ষেত্রে, লার্নিংয়ের ক্ষেত্রেও আসে এটা, হিউরিস্টিক টিচিং, হিউরিস্টিক লার্নিং। তো এখানটাতে আমরা কি পড়ছি, এটা 7 ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ। তো হিউরিস্টিক, সেখানটাতে অনুসন্ধানমূলকে কেউ হয়তো জিজ্ঞেস করলো টেল মি হোয়াই, তখন ওর মাথায় যে বিভিন্ন চিন্তাভাবনাগুলো আসছে, তখন কোনটা ইউজ করছে, হিউরিস্টিক মেথড। বোঝা গেল? ইমাজিনেটিভ, গল্প জগতের গল্প, লেটস প্রিটেন্ড উই আর বার্ডস, আমরা এখন ফ্লাই করছি, তো তখন আমরা কি করছি, ইমাজিন করছি, তাই না? আর কি, রিপ্রেজেন্সিয়াল, যেখানটাতে আমরা তথ্যমূলক, যখন আমরা কোনো তথ্য দিচ্ছি, রিপ্রেজেন্ট করছি কারোর সামনে। খুব কিন্তু সহজ জিনিস, সহজ জিনিসই কঠিন হয়, তো এই জিনিসটা ভালো করে পড়তে হবে, পড়ে নিয়ে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন যখনই প্র্যাকটিস করবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো তোমাদের গুগল ফর্ম দেওয়া আছে, তখনই এগুলো কেন পড়ানো হয়েছে বুঝতে পারবে, ওটা ওখানটাতে রিফ্লেক্ট করবে। বুঝেছ? কার থিওরি এটা? হ্যারিডেস। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থটে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমরা। আবার এসেছে, বলছে জ্ঞানমূলক হাতিয়ার হিসাবে ভাষা, ল্যাঙ্গুয়েজ আছে কগনিটিভ টুল। এটা নিয়ে দুজন দুরকমভাবে বলেছে। একজন কি বলেছে যে, মানে এখানটাতে যে ডিবেটটা, যে থট ক্রিয়েট ল্যাঙ্গুয়েজ, আমাদের চিন্তা কি ভাষাকে জন্ম দেয়, নাকি আমাদের ভাষা চিন্তাকে সেভ করে, বা ভাষা চিন্তাকে জন্ম দেয়, এই দুটোর মধ্যে ডিবেট হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? ভাইগস্কি আর পিয়াজে। মনে আছে আশা করি? বলো, ভাইগস্কি নিয়ে কেউ একটু বলো। ভাইগস্কির থিওরিটা কিসের উপরে ডিপেন্ড করেছিল? সোসাইটি, কালচার, ল্যাঙ্গুয়েজ, এসবের উপরে। এবং ভাইগস্কি কি বলেছিল, ভাষা কি করে, চিন্তাকে প্রভাবিত করে, ড্রাইভ করে। কেন বলেছিল, এর পেছনেও কি যুক্তি দিয়েছিল, বা তোমরা কি যুক্তি দেবে? প্রাইভেট স্পিচ, ভাইগস্কির থিওরি তো। প্রাইভেট স্পিচ করে কি করি আমরা, নিজেকে কাম করছি, রেগুলেট করছি, তাহলে আমার ভাষার দ্বারা আমি আমার চিন্তাকে প্রভাবিত করছি, তাই না? আচ্ছা, আর কি বলেছিল? আচ্ছা, এসেনশিয়াল টুল ফর সেলফ রেগুলেশন। পিঁয়াজেরটা এবার আমরা দেখে নিই। পিঁয়াজের টুলটা কি ছিল? কগনিটিভ ডেভেলপমেন্টের স্টেজেস পড়েছিলাম তো, এটাকে বলছে কগনিটিভ কনস্ট্রাকটিভিজম। দুজনেই কনস্ট্রাকটিভিস্ট ছিলেন, দুজনেই মনে করতেন যে কনস্ট্রাকটিভিজমের অর্থ কি, নির্মিতিবাদ মানে কি, একটার উপর একটা ধীরে ধীরে তৈরি হওয়া, প্রায়র নলেজ, বাচ্চার গুরুত্ব থাকবে, বাচ্চার অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে, এগুলো সব কনস্ট্রাকটিভিজমের পার্ট। তো দুজনেই এই জায়গায় সিমিলার ছিলেন, মনে করতেন যে বাচ্চা কিন্তু অ্যাক্টিভ, বাচ্চা ইনঅ্যাক্টিভ নয়। ঠিক আছে? আচ্ছা, আর এর থিওরি কী ছিল? থট প্রিসিডস ল্যাঙ্গুয়েজ। কেন? চিন্তা কেন আগে আসে ভাষার? প্রিসিডস আছে মানে চিন্তা আগে চলে এসেছে। কেন? সাপোর্ট করার জন্য আমরা কি বলেছিলাম? ইগোসেন্ট্রিজম ছাড়াও একটা জিনিস বলা হয়েছিল, অবজেক্ট পার্মানেন্স। অবজেক্ট পার্মানেন্স কখন তৈরি হচ্ছে বাচ্চার? সেন্সারি মোটরের প্রথম দিকে, মোটামুটি 1 বছরের মধ্যেই, তখন তো কথাই বলতে পারে না, তাই না? তাহলে ওর অবজেক্ট পার্মানেন্স মানে ওর মাথায় স্কিমা তৈরি হওয়া শুরু হয়ে গেছে, তাহলে থিঙ্কিং প্রসেস আগে শুরু হয়ে গেছে ওর, তারপরে ভাষা এসেছে। এবং ভাষাটা খুব একটা পজিটিভলি দেখেনি পিঁয়াজে, কারণ কি বলেছিল ও, কোন কথাটা বলেছিল? ইগোসেন্ট্রিক স্পিচ, তারা নিজের মধ্যে বিড়বিড় করছে, আলটিমেট কোনো লক্ষ্য নেই এটার। এটা কোন স্টেজে করে বাচ্চারা? প্রি অপারেশনাল, সময়কাল 2 থেকে 7 বছর বয়স, একদম। আচ্ছা, এটা কি বলেছিল? ইম্যাচিওর সাইন দ্যাট এ চাইল্ড ক্যান নট সি আদার্স পার্সপেক্টিভস। ইগোসেন্ট্রিজম মানেই তো তাই, অন্যের পার্সপেক্টিভ না বুঝে নিজের মধ্যে বকবক করছে।
ভাইগস্কির যে আর কি কথা বলার যে স্টেজ ছিল সেটা মনে পড়ছে তো? অ্যারাউন্ড এজ 2-তে কী করছিল, সোশ্যাল স্পিচ নিজের শুধুমাত্র ভাব প্রকাশ করার জন্য। তার তখন কি করছে, ও কথা বলে যাচ্ছে কিন্তু তার থিঙ্কিং প্রসেস আলাদাভাবে চলছে, ল্যাঙ্গুয়েজটা আলাদাভাবে চলছে, তাই না? এটা কোথায় গিয়ে মার্জ হয়েছে, কত বছর বয়সে? 3 বছর বয়সে। 3 বছর বয়সে গিয়ে মার্জ হয়ে গেছে। তখন 3 বছর বয়সে গিয়ে ও কী করেছে, প্রাইভেট স্পিচ করেছে, এবং পরবর্তীকালে প্রাইভেট স্পিচটা সাইলেন্ট হয়ে গিয়ে সেটা কিসে কনভার্ট হয়েছে, ইনার স্পিচে। একদম সুন্দর, এরকম করে মনে রাখতে হবে। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট স্লাইড, বিগ স্ক্যাল্প। পড়ো তো একটু, পড়ে কিছু মনে করতে পারছো কিনা? পড়ানো হয়নি তোমাদের? এটা দেখে কি মনে হচ্ছে? বুঝতে পারলে? বিক্সটা কি বলছে? বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেটিভ স্কিল। ইন্টারপার্সোনাল মানে দুজনের মধ্যে হচ্ছে, বিপরীত মানুষের মধ্যে। তো আমরা সামনের মানুষের সঙ্গে কথা বলার জন্য যে আমরা কমিউনিকেটিভ স্কিলটা ব্যবহার করি সেটা বিক্সের মধ্যে পড়ে। মানে যেটা আমরা বন্ধুরা কথা বলি সেটা বিক্সের পার্ট, ছোটোবেলাতে বাবা মার সঙ্গে কথা বলি সেটাও বিক্সের পার্ট। ক্যাল্পটা কি? ক্যাল্পটা বলছে কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। কগনিটিভ মানে এখানেও কিন্তু জ্ঞানের আছে, একাডেমিক মানে যেটা পড়াশোনার সঙ্গে যুক্ত, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মানে কথা বলার, মানে ল্যাঙ্গুয়েজের প্রতি দক্ষতা। তো ক্যাল্পটা হচ্ছে যেটা আমরা কোথায় শিখছি, 5-7 বছর বয়সে গিয়ে স্কুলে গিয়ে শিখছি। ক্যাল্পটাকে দেখো নিচে রেখেছে, আইসবার্গ মডেল বলছে। কেন ক্যাল্পকে নিচে রেখেছে? আমি স্কুলে, নর্মালি তো আমরা বাড়িতে কথা বলি, এই অবস্থায় বাচ্চারা অনেক সময় তুই করেও কথা বলে দেয় খুব ছোটোবেলায়। তো যখন আমি স্কুলে গেলাম, স্কুলের এই জিনিসটা আমি শিখলাম যে এইভাবে কথা বলতে হয় সবার সঙ্গে, সম্পর্ক মানে ভালো রাখার জন্য। তো এটা নিচে এতটা রয়েছে, আমাদের আইস তো নিচে অনেক থাকে, 90% মতো নিচেই থাকে, 10% উপরে আছে। তো এই ক্যাল্পের উপরে ডিপেন্ড করে আমাদের কি তৈরি হয়, বিক্স তৈরি হয়। কেউ যদি পড়াশোনায় ভালো হয়, যার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ভালো, সে কি হয়ে যায়, নেতা হয়ে যেতে পারে, খুব বাগ্মী হয়, তাই না? কথা ভালো বলতে পারে, যার মাধ্যমে আমরা মানে কি হই, ম্যানুপুলেট হয়ে আমরা ভোট দিয়ে দিচ্ছি, তাই না? কারণ তার ক্যাল্পটা ভালো। দেখবে বেশিরভাগ ওরা কী নিয়ে পড়াশোনা করেছে, ল নিয়ে। আচ্ছা, লয়ারের সম্বন্ধে আমরা একটা জিনিস পড়েছিলাম, মাল্টিপল ইন্টেলিজেন্সে ওদের কোন দক্ষতা বেশি থাকে, কোন ইন্টেলিজেন্স বেশি থাকে? মাল্টিপল ইন্টেলিজেন্স, হাওয়ার্ড গার্ডনারের থিওরিতে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বেশি থাকে, পড়েছিলাম, তাই না? তার মানে ওর ক্যাল্প খুব ভালো আছে, তার ফলেই ও কী করছে, বিক্স করে বাকিদেরকে বোকা বানিয়ে দিচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এটা ওইভাবে ভাবলে হবে না, বিক্সকে আমাদের এভাবে ভাবতে হবে যে একটা বাচ্চা বাড়ি থেকে যা শিখে এসেছে বা বন্ধুদের সঙ্গে যেভাবে কথা বলে এসেছে সেটাকেও আমাকে গুরুত্ব দিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাল্পটাও আমাকে ঠিকঠাকভাবে তৈরি করতে হবে। ঠিক আছে? এবার আবার একটা থিওরি, নম চমস্কি আর বিএফ স্কিনার, এটা সম্ভবত পড়ানো হয়নি তোমাদের, পড়ানো হয়েছিল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থটে? অল্প হয়েছিল। হাউ ডু উই অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ? অ্যাকোয়ার মানে অ্যাকোজিশন করি, অর্জন করি। কীভাবে আমরা ভাষাকে অর্জন করি? দুজন দুরকম বলেছে। নোয়াম চমস্কির থিওরিটা আমরা মোটামুটি জানি। নোয়াম চমস্কিকে আমরা কি বলবো, নেটিভিস্ট বলি। নেটিভিস্ট মানে, নেটিভ থিওরি মানে জন্মগত সহজাত যে থিওরিগুলো সেগুলোকে নেটিভ থিওরি বলে, মানে যেটা নর্মালি হয়ে যায়। ঠিক আছে? তো নেটিভিস্ট মানে জন্মগতভাবেই যে বাচ্চারা ভাষা কী করতে পারে, অর্জন করতে পারে, সেটা কে বলেছিলেন? নোয়াম চমস্কি বলেছিলেন। যেটার রেসপেক্টে উনি কী বলেছিলেন? এলএডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে কিন্তু। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস দিয়ে আমরা কি করি, ভাষাকে অর্জন করতে পারি। এটা কোন সময় সব থেকে বেশি এফেক্টিভ থাকে? আর্লি চাইল্ডহুড, 2 থেকে 6 বছর বয়সের মধ্যে। তখন বাচ্চারা কি করছে, বিভিন্ন ভাষা যদি ওর সামনে রাখা হয় সবগুলো ভাষায়ও শিখে যাবে। কেন শিখতে পারে? ইউনিভার্সাল গ্রামারটা কি? অ্যাপ্লিকেবল। সব ভাষারই ইউনিভার্সাল গ্রামার রয়েছে এবং বাচ্চারা সেটা কি করতে পারে, বুঝতে পারে। এটা কে বলেছিলেন? নোয়াম চমস্কি। তাহলে বাচ্চার এখানটাতে উনি কিসে গুরুত্ব দিয়েছিলেন? বাচ্চার স্বভাবে, তাই না? তো সেই জন্য ওকে কী বলা হয়, নেটিভিস্ট থিওরিস্ট বলা হয়। হলো ভাই, নোয়াম চমস্কি। এবার আমরা বিএফ স্কিনার দেখবো, এটা একটু কম পড়ানো হয়েছে তোমাদের, এখান থেকেই আমাদের পড়া হয়ে যাবে। বিএফ স্কিনারকে কি বলা হয়? বিহেভিয়ারিস্ট বলা হয়। কারণ তিনি বিশ্বাস করতেন একটা বাচ্চা কথা বলা শেখে অন্যের বিহেভিয়ার থেকে, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে।
হ্যাঁ, একটা কি বলেছিলেন তিনি, যে বাচ্চারা কি করে, ইমিটেট করে। ইমিটেশনের গয়না কি, সোনাকে ইমিটেট করে তৈরি করা, তাই না? ঠিক একইভাবে বাচ্চা কি করে, ইমিটেট করে। কোনো একজন বড় ব্যক্তির মুখে কিছু একটা শুনলো, সেটা নিয়ে ও আবার অন্য কোথাও গিয়ে বলে দিল। তারপর বলার পরে কি বলে, বাহ কি সুন্দর কথা বলছে বড়দের মতো, তাই না? এই যে বাহ বলা হলো মানে তাকে কি করলাম আমরা, রিইনফোর্সমেন্ট করলাম, যে আমরা তাকে প্রশংসা করলাম যে বাহ খুব ভালো হচ্ছে। এই লুপে যখন ও পড়ে গেল তখন ও আবার নতুন ভাষা শেখার চেষ্টা করছে, নতুন ওয়ার্ড দিয়ে আবার সেটা বড়দের সামনে গিয়ে বলছে, আবার রিইনফোর্সমেন্ট হচ্ছে, এই করে করে ভাষা শিখছে। এটাও কিন্তু ঠিক, দুটোই ঠিক, ওই জন্য দুটো পড়ানো হয়। তো বিএফ স্কিনারকে আমরা কি বলবো, বিহেভিয়ারিস্ট। আর এখানটাতে নোয়াম চমস্কিকে কি বলবো, নেটিভিস্ট। ঠিক আছে, নেটিভিস্ট বিহেভিয়ারিস্ট পরিষ্কার, নেটিভিজম আসবে, বিহেভিয়ারিজমও আসবে মাঝে মাঝে, পরিষ্কার একদম। তাহলে ইনি কিসের উপরে গুরুত্ব দিয়েছিলেন, নার্চার। তাকে আমরা কি করে লালন পালন করছি, তাকে যদি আমি অ্যাপ্রিসিয়েট করি তাহলেও ভালো কথা বলবে, যদি অ্যাপ্রিসিয়েট না করি তাহলে ভালো কথা বলবে না, তাই না? আর টিচারের রোল কি, এটা তোমরা বলো। বলো। ক্লাসে কোনো বাচ্চা যেন একা বসে না থাকে বা চুপচাপ না থাকে, তাকেও অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করাতে হবে। একদম, সেই জিনিসটার প্রতি তোমাকে ফস্টার করতে, সেই জিনিসটার প্রতি গুরুত্ব দিতে হবে, সেটা তৈরি করতে হবে, সেরকম একটা পরিবেশ যেন বাচ্চা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে। তাহলে তো কথা বলা শিখবে। কথা যে বলতেই জানে না, সে যদি কথা না বলে তাহলে তোর প্রবলেম। শুধু কথা না, বাকি সব কিছু LSRW এর মধ্যেই পড়ছে। এটা বলো অন্য কেউ। বাচ্চা যাতে নিজে পড়ে কিছু শিখতে পারে বা সেটাকে অ্যাপ্লাই করতে পারে হুম। সেটা পরিবেশ তৈরি করা। সে মতো পরিবেশ তৈরি করা। এই যে তোমাদের এখানটাতে এটা একটা প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট, যে বোর্ডে আমাকে লিখতে হচ্ছে না, বা তোমরা শুধু ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ডেন্ট না, এখানে দেখছো, দেখে নিয়ে যে বলতে পারছো নিজে নিজেই, এটা প্রিন্ট রিচ এনভায়রনমেন্টের একটা এক্সাম্পল। এটা বলো। প্রতিবন্ধী ভাষাগুলো ইউজ করি, সেগুলো থেকে আস্তে আস্তে মানে যাতে কঠিন ভাষা বা বইয়ের ভাষা বুঝতে পারি সেদিকে। সেই ব্রিজটা তৈরি করা, সেই ব্রিজটা টিচারই তৈরি করবেন দুটো ভাষার মধ্যে, বিক্স এবং ক্যাল্পের মধ্যে। বিক্সকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। উপভাষা যেটা আমাদের আঞ্চলিকভাবে ব্যবহার করি আমরা, সেটা কিসের মধ্যে পড়বে তাহলে, সেটা বিক্সের মধ্যে। তো উপভাষাকে তো আমরা গুরুত্ব দিই, তাই না? সেটা গুরুত্ব দিতে হবে। আর এটা, এটা তো বারবার আসবে। ওটা যে কোনো বাচ্চাকে হচ্ছে কোনো কিছু পড়ানোর সময় যদি মানে প্র্যাকটিক্যালি কিছু দেখিয়ে পড়ানো হয় তাহলে ওদের মানে অনেক কিছু জ্ঞান ভাষা সমস্ত কিছু। একদম, সেটাই হচ্ছে মিনিংফুল কনটেক্সট লার্নিং। মানে কনটেক্সচুয়াল, তুমি রিয়েলিটির সঙ্গে মিল করে তাকে পড়াও, তার ফলে কী হবে, পড়ানোটাও ইন্টারেস্টিং হবে আর ও সহজে নিতেও পারবে। এই জন্য আমাদের ছোটোবেলায় কী পড়ানো ছিল, পাটিগণিত। পাটিগণিতে অঙ্ক, সুদ, এই সেই হ্যানম্যান ত্যান এগুলো ছিল, এগুলো তো আমরা দেখি আশপাশে। আর বীজগণিতটা পরে পড়ানো হলো, বীজগণিত ব্যবহার করছি আমরা এখন। কেন পড়ানো ছিল তাহলে, দেখি বলো তো। ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য। আমাদের মাইন্ডের তো ক্যাপাবিলিটি অনেক, সেটা এক্সপ্যান্ড করার জন্য, বুঝলে? রোট লার্নিং আমরা সবসময় যেখানে দেখবো সেখানটাতে নেগেটিভ পয়েন্ট হিসেবে বাদ দিয়ে দেবো, মুখস্থ করা যাবে না। এই ছিল এই চ্যাপ্টারে। কোথাও কোনো অসুবিধা নেই?